গল্প স্বল্পের আজকের আয়োজনে সকলকে আমন্ত্রণ। আজ পড়ছি সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র ১ থেকে গ্যাংটকে গন্ডগোল। কিছুক্ষণ আগে অবধি জানালা দিয়ে বাইরে নিচের দিকে তাকালেই শুকনো হলদে মাটি আর সরু সরু সিল্কের সুতোর মতো এঁকে বেঁকে যাওয়া নদী আর মাঝে মাঝে খুদে খুদে গ্রামের খুদে খুদে ঘরবাড়ি গাছপালা দেখতে পাচ্ছিলাম। হঠাৎ কোত্থেকে যেন মেঘ এসে পড়াতে সেসব আর কিছুই দেখা যাচ্ছে না। তাই মুখ ঘুরিয়ে নিয়ে এখন প্লেনের যাত্রীদের দিকে দেখছি। আমার পাশেই বসেছে ফেলুদা, তার হাতে একটা মহাকাশ ভ্রমণ সম্বন্ধে বই। ফেলুদা অনেক বই পড়ে, তবে আজ পর্যন্ত কখনো ওকে একই বিষয় নিয়ে পরপর দুটো বই পড়তে দেখিনি। কাল ওই রাত্রে কলকাতায় দেখেছি ও তাকলামাকান মরুভূমির উপর একটা বই পড়ছে। তার আগে ও দুটো বই একসঙ্গে পড়ছিল, সকালে একটা, রাত্রে একটা। একটা গল্পের বই, অন্যটা পৃথিবীর নানান দেশের রান্না সম্পর্কে। ও বলে একজন গোয়েন্দার পক্ষে জেনারেল নলেজ জিনিসটা ভীষণ দরকারি। কখন যে কোন জ্ঞানটা কাজে লেগে যায় তা বলা যায় না। আমাদের লাইনে প্যাসেজের উল্টো দিকে পাশাপাশি দুটো সিটে দুজন ভদ্রলোক বসে আছেন। যিনি দূরে বসে, তার শুধু ডান হাতটা আর নীল প্যান্টের খানিকটা অংশ দেখতে পাচ্ছি। হাতের আঙ্গুল দিয়ে তিনি হাঁটুর উপর তাল ঠুকছেন, বোধহয় আপন মনে গান গাইছেন। যিনি কাছে বসে আছেন তিনি বেশ আঁটোসাঁটো চকচকে ভদ্রলোক। হাতের কবজিটা দেখে বেশ জোয়ান মনে হলেও জুলপির কাছে পাকা চুল থাকাতে মনে হয় ভদ্রলোকের বয়স অন্তত ৪৫ তো হবেই। একটা স্টেটসম্যান খুলে ভারী মনোযোগ দিয়ে কী যেন পড়ছেন তিনি। ফেলুদা হলে শুধু চেহারা দেখেই লোকটা সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারত। আমি সময় কাটানোর জন্য অনেকক্ষণ এক দৃষ্টে চেয়ে থেকেও কিছুই বার করতে পারলাম না। ওরকম হাঁ করে কি দেখছিস? চাপা গলায় ফেলুদার হঠাৎ প্রশ্নটা চমকে দিয়েছিল। কথাটা বলে ও একবার আর চোখে ভদ্রলোকের দিকে দেখে নিয়ে বলল, যে রেটে খায় লোকটা সে তুলনায় শরীরে তেমন চর্বি এখনও জমেনি। এটা বলতে মনে পড়ল, সত্যি ভদ্রলোক এই ১ ঘন্টার মধ্যে ২ বার চা খেয়েছেন, আর তার সঙ্গে গোটা ৩ করে বিস্কুটও। বললাম, আর কি বুঝলে? ভদ্রলোকের প্লেনে চড়া অভ্যেস আছে। কি করে জানলে? একটু আগেই প্লেনটা একটা এয়ার পকেটে পড়ে ধড়াস করে বাম্প করেছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা, আমার তো পেটের ভিতরটা কীরকম করে উঠেছিল। শুধু তুই কেন, আশেপাশের সকলেই নড়ে চড়ে উঠেছিল। একমাত্র উনিই দেখলাম কাগজ থেকে চোখটি পর্যন্ত তুললেন না। আর কি বুঝলে? লোকটার মাথার সামনের দিকে চুল বেশ পরিপাটি রয়েছে, কিন্তু পেছনটা এলোমেলো হয়ে মোরগের ঝুঁটি হয়ে গেছে। সে তো দেখতেই পাচ্ছি। অথচ প্লেনে লোকটা সিটে মাথা ঠেকিয়ে শোয়নি একবারও। একটানা সোজা হয়ে বসে কাগজ পড়েছে, আর না হয় চা বিস্কুট খেয়েছে। তার মানে দমদমে ওয়েটিং রুমে। বুঝেছি। তার মানে ও প্লেন ছাড়ার বেশ কিছুক্ষণ আগেই দমদম পৌঁছেছিল, আর তাই। ভেরি গুড। হাতে সময় আছে দেখে সোফায় বসে পা ছড়িয়ে মাথা চিতিয়ে বিশ্রাম করে নিয়েছে, তাই পিছনের চুলের ওই দশা। ফেলুদার ক্ষমতাটা সত্যি অবাক করে দেবার মতো। আরও আশ্চর্য এই যে এগুলো বুঝে ফেলার জন্য ওকে আমার মতো ড্যাব ড্যাব করে চেয়ে থাকতে হয় না অচেনা লোকের দিকে। ২-১ বার আর চোখে দেখে নিলেই কাজ হয়ে যায়। লোকটা কোন দেশি বলতো? ফেলুদা প্রশ্ন করল। এটার জবাব দেওয়া ভারী কঠিন। বললাম, লোকটা পরে আছে স্যুট, হাতে আবার ইংরেজি কাগজ। কি করে বুঝবো? বাঙালি, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, এনিথিং হতে পারে। ফেলুদা ছিক করে জিভ দিয়ে একটা শব্দ করে মাথা নেড়ে বলল, কবে যে অবজারভেশন শিখবি তা জানি না। লোকটার ডান হাতে কি রয়েছে? খবরের? না, একটা আংটি। আংটিতে কি আছে? চোখ কুঁচকে ভালো করে চেয়ে দেখলাম সোনার আংটির মাঝখানে লেখা রয়েছে মা। অন্য যাত্রীদের সম্বন্ধে প্রশ্ন করার ইচ্ছে ছিল, কিন্তু ঠিক সেই সময়ে লাউড স্পিকারে বলে উঠল, বাগডোগরা পৌঁছাতে আর বেশি সময় নেই। প্লিজ ফ্যাশন ইয়োর সিট বেল্টস অ্যান্ড অবজার্ভ দ্য নো স্মোকিং সাইন। বাগডোগরা বলতে অনেকেই মনে করবে আমরা হয়তো দার্জিলিং কিংবা কালিম্পং যাচ্ছি। আসলে তা নয়, আমরা যাচ্ছি সিকিমের রাজধানী গ্যাংটকে। এর আগের গ্রীষ্মের ছুটিতে ২ বার দার্জিলিং গেছি। এবারও প্রথমে দার্জিলিংয়ের কথাই হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ফেলুদা গ্যাংটকের নাম করল। বাবার হঠাৎ ব্যাঙ্গালোরে একটা কাজ পড়ে গেল বলে উনি আর এলেন না।
বললেন, তুই পরীক্ষা দিয়ে বসে আছিস, ফেলুরও ছুটি পাওনা হয়েছে, দিন 15-র জন্য ঘুরে আয়। কলকাতায় বসে ভ্যাপসা গরমে পচার কোনো মানে হয় না। ফেলুদা গ্যাংটক বলল, তার কারণ বোধহয় এই যে ইদানিং ও তিব্বত নিয়ে পড়াশোনা করেছে। সেই ফাঁকে আমিও একটা সেনহেদিনের লেখা ভ্রমণ কাহিনী পড়ে ফেলেছি। সিকিমে তিব্বতের অনেক কিছুই এসে জমা হয়েছে। সিকিমের রাজা তিব্বতী, সিকিমের গুম্ফাগুলোতে তিব্বতী লামাদের দেখা যায়। সিকিমের অনেক গ্রামে তিব্বতী রিফিউজিরা এসে রয়েছে। তিব্বতের গান, তিব্বতের খাবার, তিব্বতের পোশাক, তিব্বতের মুখোশ পরা নাচ এসবই নাকি সিকিমে রয়েছে। আমিও তাই আর গ্যাংটক নিয়ে আপত্তি করিনি। সত্যি বলতে কি, আমার এই খুড়তুতো দাদাটির সঙ্গে যদি উলুবেড়েতেও ছুটি কাটাতে হয় তাতেও আমি রাজি। অবশ্যই তার সঙ্গে যদি সে জায়গায় কোনো রহস্যের সন্ধান মেলে তাহলে তো পোয়া 12। গোয়েন্দাগিরিতে ফেলুদার জুড়ি আর কেউ আছে বলে আমার জানা নেই। বাগডোগরা এয়ারপোর্টে এসে প্লেন নামলো ঠিক 7:30টায়। কলকাতা থেকেই বাবা ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে আমাদের জন্য এখানে একটা জিপ মজুদ থাকে। আমরা শটান জিপে না উঠে আগে এয়ারপোর্টের রেস্টুরেন্টে গিয়ে বেশ ভালো করে ব্রেকফাস্ট করে নিলাম, কারণ এখান থেকে গ্যাংটক যেতে লাগবে প্রায় 6-7 ঘন্টা। রাস্তা খারাপ থাকলে আরও বেশি লাগতে পারে, তবে ভরসা এই যে আজ সবে 14ই এপ্রিল, মনে হয় এখনও তেমন বর্ষা নামেনি। অমলেটটা শেষ করে মাছ ভাজা ধরেছি, এমন সময় দেখি প্লেনের সেই ভদ্রলোকটি একটা কোণার টেবিল থেকে উঠে রুমালে মুখ মুছতে মুছতে আমাদেরই দিকে হাসি মুখে এগিয়ে আসছেন। আপনারা কি ড্যাং না ক্যাং না গ্যাং? আমি তো প্রশ্ন শুনে ঘাবড়েই গেলাম। এ আবার কি হেয়ালিতে কথা বলছেন ভদ্রলোক? কিন্তু ফেলুদা তৎক্ষণাৎ হেসে উত্তর দিল, গ্যাং। গ্যাং শুনে ভদ্রলোক বললেন, জিপের ব্যবস্থা আছে? মানে সোজা কথা, আপনাদের সঙ্গে শেয়ারে লটকে পড়তে পারি কি? ফেলুদা বলল, স্বচ্ছন্দে। আর আমিও বুঝে ফেললাম যে ড্যাং হচ্ছে দার্জিলিং, ক্যাং হচ্ছে কালিম্পং, আর গ্যাং হচ্ছে গ্যাংটক। ভদ্রলোক বললেন, থ্যাংক ইউ, আমার নাম শশধর বোস। কি ব্যাপার? ভদ্রলোক জিজ্ঞেস করলেন। হলিডে? তাছাড়া আর কি, আই লাভ গ্যাংটক। আগে গেছেন কখনো? আগে না। কোথায় উঠেছেন? ফেলুদা বেয়ারাকে ডেকে বিল আনার কথা বলে দিয়ে ভদ্রলোককে একটি চারমিনার অফার করে নিজে একটা ধরিয়ে বলল, একটা হোটেলে ঘর বুক করা আছে, নাম বোধহয় স্নো ভিউ। শশধরবাবু বললেন, গ্যাংটকের নারী নক্ষত্র আমার জানা। শুধু গ্যাংটক কেন, সারা সিকিম চষে বেরিয়েছি। লাচেন, লাচুং, নামচে, নাথুলা কিছুই বাদ নেই। গ্লোরিয়াস, যেমন দৃশ্য তেমনই শান্তি। পাহাড় চান পাহাড়, অর্কিড চান অর্কিড, রোদ চান, মেঘ চান, বৃষ্টি চান, মিস্ট চান, সব পাবেন। তিস্তা, রঙ্গিত নদীগুলোর কোনো তুলনা নেই। তবে গণ্ডগোল হলো রাস্তা নিয়ে, রোডস। বুঝেছেন? আসলে এদিকের পাহাড়গুলো যাকে বলে গ্রোয়িং মাউন্টেন্স, এখনও বাড়ছে, তাই একটু অস্থির, বুঝেছেন? আর কাঁচা। ইয়াং বয়সে যা হয় আর কি, হে হে। তার ফলেই বুঝি ল্যান্ডস্লাইড হয়। ইয়েস, আর সে বড় বেয়ারা ব্যাপার। যাচ্ছেন যাচ্ছেন, হঠাৎ দেখলেন সামনে রাস্তা বন্ধ, ধসে গেছে, তার মানে ব্লাস্টিং। পাথর ভাঙো, দেয়াল তোলো, মাটি ফেলো, সে অনেক ঝক্কি। তাও আর্মি আছে বলে রক্ষে, চটপট সরিয়ে নেয়। তবে এখনও বৃষ্টিটা তেমন নামেনি, তাই খুব একটা গোলমাল হবে বলে মনে হয় না। যাক, আপনাদের পেয়ে খুব আনন্দ হলো, সুবিধাও হলো। একা একা এতখানি পথ যেতে হবে ভাবতে বিশ্রী লাগছিল। কোম্পানি পেলে গপ্পটপ্প করে সময়টা কেটে যায়। ফেলুদা বলল, আপনিও কি চেঞ্জে যাচ্ছেন? আরে না মশাই, ভদ্রলোক হেসে উঠলেন, আমি যাচ্ছি কাজে, তবে সে এক পিকিউলিয়ার কাজ। অ্যারোমেটিক প্লান্টস জানেন? আপনার বুঝে পারফিউমারির ব্যবসা? ঠিক ধরেছেন, কেমিক্যাল ফার্ম। তার অনেক কাজের একটা হচ্ছে এসেন্স তৈরি করা। সিকিমে আমাদের কিছু প্রয়োজনীয় গাছ আছে সেটা জানি, সেগুলো সংগ্রহ করতেই যাওয়া। আমার পার্টনার আগেই গেছে, দিন 7 হলো। গাছপালা সম্বন্ধে অগাধ জ্ঞান, বোটানিতে ডিগ্রি আছে। আমারও ওর সঙ্গে যাবার কথা ছিল। শেষটা এক ভাগ্নের বিয়ের ব্যাপারে ঘাটশিলা চলে যেতে হলো। কাল রাত্রেই কলকাতা ফিরেছি। বিল দেওয়া হয়ে গিয়েছিল, তাই আমরা উঠে পড়লাম। মালপত্র তুলে নিয়ে জিপের দিকে যেতে যেতে ফেলুদা বলল,
আপনাদের কোম্পানিটা কোথায়? শশধরবাবু বললেন, বম্বে। কোম্পানি প্রায় 20 বছর হতে চলল। আমি জয়েন করেছি বছর 7 SN কেমিক্যালস। শিবকুমার শেলভাঙ্কার ওর নামেই নাম। বাগডোগরা থেকে শিলিগুড়ি হয়ে সেবক রোড থেকে ডান দিকে তিস্তা নদীকে রেখে রাস্তা চড়াই উঠতে আরম্ভ করে। তারপর মাঝে মাঝে নিচেও নামে। দার্জিলিংয়ের মতো সামনে চড়াই ওঠে না। রংপুতে গিয়ে পশ্চিম বাংলার শেষ আর সিকিমের শুরু। তিস্তার ধারেই তিস্তা বাজার বলে একটা জায়গা আছে, যেখানে প্রকাণ্ড ব্রিজের উপর দিয়ে নদী পেরিয়ে উল্টো দিকের পাহাড়ের রাস্তা ধরতে হয়। তিস্তা বাজারে আমাদের জিপ থামানো হলো। রোদ থাকার ফলে বেশ গরম লাগছিল, তাই শশধরবাবু বললেন, কোকাকোলা খাবেন? এই জায়গাটা নাকি 2 বছর আগে তিস্তার বন্যায় একবারে ভেসে গিয়েছিল। দোকানপাট ঘরবাড়ি যা দেখছি সবই নাকি নতুন তৈরি হয়েছে। দেখেও তাই মনে হয়, ব্রিজটাও নতুন। আগেরটা জলের তোড়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। শশধরবাবু দেখলাম পরপর 2 বোতল কোকাকোলা সাবার করে দিলেন। সেই সঙ্গে অবশ্যই আমাদেরও খাওয়ালেন। মনে মনে ভাবলাম, গ্যাংটকে আশা করি কোল্ড ড্রিঙ্ক খেয়ে শরীর ঠান্ডা রাখতে হবে না। 5000 ফুট হাইট যখন, নিশ্চয়ই এখানের চেয়ে অনেক বেশি ঠান্ডা হবে। কোক খাওয়া সেরে যখন দোকানে বোতলগুলো ফেরত দিচ্ছি, তখন লক্ষ্য করলাম কিছু দূরেই একটা জিপের পাশে দাঁড়িয়ে কয়েকজন লোক। তার মধ্যে 2 জন মিলিটারিও আছে। হাত টাত নেড়ে বেশ উত্তেজিতভাবে কী যেন আলোচনা করছে। জিপটা উল্টো দিক থেকে এসেছে, বোধহয় শিলিগুড়িই যাবে। অ্যাক্সিডেন্ট কথাটা হঠাৎ কানে আসাতে আমরা 3 জনই জিপটার দিকে এগিয়ে গেলাম। আর গিয়ে যা শুনলাম সে এক বিশ্রী ব্যাপার। ওদিকে বৃষ্টি না হলেও গ্যাংটকে নাকি দিন 7 আগে বেশ বৃষ্টি হয়েছে। আর তার ফলে পাহাড় থেকে একটা পাথর গড়িয়ে একটা জিপের উপর পড়ে একজন লোক নাকি মারা গেছে। জিপটাও নাকি রাস্তা থেকে গড়িয়ে প্রায় 500 ফুট নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। যে মরেছে তার নাম ধাম এরা কেউ বলতে পারল না, কারণ এরা কেউ গ্যাংটক থেকে আসছে না। ফেলুদা খবরটা শুনেই বলল, একেই বলে নিয়তি। লোকটার নেহাতি মরণ ছিল, না হলে একটা চলন্ত গাড়ির উপর একটা মাত্র খসা পাথর এসে পড়া এ ঘটনার সচরাচর ঘটে না। শশধরবাবু বললেন, 1 চান্স ইন এ মিলিয়ন। তারপর জিপে উঠতে উঠতে বললেন, যাবার সময় দৃষ্টিটা পাহাড়ের গায়ে রাখবেন আর কানটা খোলা রাখবেন। সাবধানের মার নেই মশাই। তিস্তা ছাড়বার কিছুক্ষণ পর থেকেই চারিদিকের দৃশ্য এমন অদ্ভুত সুন্দর হয়ে উঠতে লাগলো যে অ্যাক্সিডেন্টের কথাটা মন থেকে মুছে গেল। রংপো পেরিয়ে কিছু দূর যাবার পর এক পশলা বৃষ্টি হওয়ায় গরমটা এমনিতেই কমে গিয়েছিল। তার উপরে 3000 ফুট হাইটের মাথায় কুয়াশা আরম্ভ হলো, তখন রীতিমতো ঠান্ডা লাগতে লাগলো। গ্যাংটক আসতে যখন 10 কিলোমিটার বাকি, তখন এক জায়গায় জিপ থামিয়ে সুটকেস খুলে কোট আর মাফলারটা বার করে পরে নিলাম। শশধরবাবুও দেখলাম এয়ার ইন্ডিয়ার একটা ব্যাগ খুলে একটা নীল পুলোভার বার করে সেটা তার ঠান্ডা কোটের তলায় চাপিয়ে নিলেন। ক্রমে কুয়াশার মধ্য দিয়ে আবছা আবছা চোখে পড়ল পাহাড়ের গায়ে নীল রঙের চীনা প্যাটার্নের ছাদওয়ালা সব ঘরবাড়ি। শশধরবাবু বললেন, 5 ঘন্টাও লাগলো না। উই আর ভেরি লাকি। ক্রমে মিলিটারি ক্যাম্পের পাশ দিয়ে টব সাজানো কাঠের বারান্দাওয়ালা দোতলা দোকান, বাড়ির সারি পেরিয়ে লাল নীল সবুজ হলদে ডুরে কাটা পোশাক পরা কাঁধে বাচ্চা নেওয়া মেয়ে, আর বাহারের টুপি আর রং বেরঙের জামা পরা সিকিমি নেপালি ভুটিয়া তিব্বতী পুরুষদের ভিড়ের মধ্য দিয়ে আমাদের জিপ গিয়ে পৌঁছালো স্নো ভিউ হোটেলের সামনে। শশধরবাবু ডাক বাংলায় যাবেন বলে আমাদের কাছ থেকে তখনকার মতো বিদায় নিয়ে নিলেন। আর সময় বললেন, এসব জায়গায় জানেন তো, চান কি না চান 4 বেলা অন্তত একবার করে দেখা না হয়ে যায় না। ফেলুদা বলল, আপাতত আপনি ছাড়া আর কাউকেই চিনি না এখানে। বিকেলে একবার ডাক বাংলোর দিকে ঢু মেরে আসবো। বহুত আচ্ছা বলে হাত নেড়ে জিপের সঙ্গে ভদ্রলোকও কুয়াশায় মিলিয়ে গেলেন। আমাদের হোটেলের নাম যদিও স্নো ভিউ, আর যদিও সত্যি করেই নাকি পেছনের ঘরগুলোর জানালা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এসে অবধি এখন পর্যন্ত কুয়াশা কাটেনি বলে আমাদের স্নো ভিউ করা হয়নি। হোটেলের মালিক একজন পাঞ্জাবি ভদ্রলোক, নাম মিস্টার বিব্রা। আর যেসব লোক হোটেলে রয়েছে তার মধ্যে মনে হলো মাত্র একজনই বাঙালি। এখনও আলাপ হয়নি। বাঙালি বুঝলাম কারণ দুপুরে কাঁটা চামচ দিয়ে খাবার সময় তার হাত থেকে কাঁটাটা ছিটকে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই স্পষ্ট শুনলাম তিনি বলে উঠলেন, ধুত্তুরি।
খাওয়া দাওয়া সেরে হোটেলের সামনেই সারি সারি দোকানওয়ালা বড় রাস্তায় বেরিয়ে 2 মিনিটের মধ্যে ফেলুদা একটা পানের দোকান আবিষ্কার করে সেখান থেকে মিঠে পান কিনল। বলল, এ জিনিসটা যে এখানে পাওয়া যাবে তা ভাবিনি। ও দুপুরে আর রাত্রে রোজ খাবার পরে একটা করে মিঠে পান খায়, তবে খয়ের ছাড়া, কারণ ঠোঁট লাল হওয়াটা ও একেবারে পছন্দ করে না। গ্যাংটকের এ রাস্তাটা দেখলাম রীতিমতো চওড়া। রাস্তার মাঝখানে জিপ, লরি, স্টেশন ওয়াগন ইত্যাদি নানা রকম গাড়ি লাইন বেঁধে পার্ক করা রয়েছে, আর রাস্তার দুদিকেই দোকান। দোকানের নাম দেখে বোঝা যায় ভারতবর্ষের অনেক জায়গার লোক সিকিমে এসে ব্যবসা গেড়েছে। পাঞ্জাবি, মারোয়াড়ি, গুজরাটি, সিন্ধি সব রকম লোক সিকিমে এসে দোকান করেছে। বাঙালি প্রায় চোখে পড়ে না বললেই চলে। কুয়াশার মধ্যে বেশি দূর অবধি দেখা না গেলেও একটা জিনিস বেশ বুঝতে পারছিলাম যে দার্জিলিংয়ের সঙ্গে এই জায়গাটার বেশ একটা তফাৎ রয়েছে। সবচেয়ে বড় তফাৎ এই যে এখানে লোকজনের ভিড়টা কম, তাই গোলমালটা কম, আর তাই নোংরাটাও কম। খাওয়া দাওয়া হলো, মিঠে পানও হলো, সবে ভাবছি একবার জায়গাটা একটু ঘুরে দেখলে কেমন হয়। এমন সময় দেখি কুয়াশার মধ্যে দিয়ে শশধর বাবুকে দেখা যাচ্ছে। তিনি যেন ব্যস্তভাবে এই হোটেলের দিকেই এগিয়ে আসছেন। ফেলুদাকে দেখতে পেয়েই ভদ্রলোক আরও জোরে পা ফেলে এগিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, সর্বনাশ হয়ে গেছে। কি ব্যাপার? সকালে তিস্তায় যে অ্যাক্সিডেন্টের কথাটা শুনলেন সেটা কার জানেন? প্রশ্নটা শুনেই আমার মনের মধ্যে একটা সন্দেহ ধাক্কা দিয়ে উঠেছিল। ভদ্রলোকের কথায় সেটা সত্যি হয়ে গেল। এস, আমার পার্টনার। বলেন কি? কোথায় যাচ্ছিলেন ভদ্রলোক? মা গঙ্গাই জানেন। টেরিবল ব্যাপার। তৎক্ষণাৎ মারা গেছেন। ঘণ্টা চারেক বেঁচে ছিল, হাসপাতালে আনার আধ ঘন্টার মধ্যেই মারা যায়। মাথায় চোট, হাড়গোড় ভেঙেছিল। মারা যাবার আগে নাকি একবার জ্ঞান হয়েছিল। আমার নাম করে বোস বোস করে দু একবার বলে, তারপরেই শেষ। খবরটা পাওয়া যায় কি করে? ফেলুদা জিজ্ঞেস করলো। আমরা হোটেলে গিয়ে ঢুকলাম। একতলার ডাইনিং রুম এখন খালি। 3 জনে 3টে চেয়ার দখল করে বসলাম। শশধরবাবু একটা সবুজ রুমাল কোটের বুক পকেট থেকে বার করে কপালের ঘাম মুছলেন। সেও এক ব্যাপার, ড্রাইভারটা মরেনি। পাথরটা গাড়িটায় এসে লেগেছে, আর ড্রাইভার ও স্টিয়ারিংয়ের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। এমনিতে পাথরটা নাকি খুব একটা বড় ছিল না, কিন্তু স্টিয়ারিং ঘুরে যাওয়াতে গাড়ি রাস্তা থেকে সরে একেবারে কাত হয়ে খাদে পড়েছে। ড্রাইভার ছিল খাদের উল্টা দিকে। যেই না গাড়ি কাত হয়েছে, ব্যাটা লাফ দিয়ে একেবারে রাস্তায়। মাইনর ইনজুরি, বা চোখের পাশটায় একটু ছড়েছে, দ্যাটস অল। জিপ এদিকে শেলবাঙ্কার সমেত একেবারে 500 ফুট নিচে। নর্থ সিকিম হাইওয়েতে অ্যাক্সিডেন্ট। ড্রাইভারটা সেখান থেকে গ্যাংটকের দিকে হাঁটতে আরম্ভ করেছে খবরটা দেবে বলে। পথে কিছু নেপালি মজুরদের দেখে তাদের সঙ্গে করে নিয়ে এসে এসএসের বডি উদ্ধার করে। তারাই বয়ে আনছিল। এমন সময় একটা আর্মি জিপ এসে পড়ে। তারপর হাসপাতাল, তারপর ওয়েল, যে লোকটাকে 2 ঘন্টা আগেও ফুর্তিবাজ বলে মনে হয়েছিল তাকে এরকম ভেঙে পড়তে দেখে অদ্ভুত লাগছিল। ডেড বডি কি হলো? ফেলুদা জিজ্ঞেস করলো। বম্বে পাঠিয়ে দেওয়া হয়েছে। বম্বেতে ওর ভাইকে কন্ট্যাক্ট করা হয়েছিল, ব্যারিস্টার ভাই। এসএসের স্ত্রী নেই, 2বার বিয়ে করেছিল, 2 স্ত্রী মারা গেছে। প্রথম পক্ষের একটি ছেলে ছিল, সে বছর 14 আগে বাপের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যায়। এসএস ছেলেকে ভীষণ ভালোবাসতো। তারা অনেক খোঁজ করেছিল, কিন্তু তার আর কোনো পাত্তাই পাওয়া যায়নি। তাই ভাইকেই ইনফর্ম করেছিল। ভাই পোস্টমর্টেম করতে দেয়নি, তাই বডি তার পরদিন পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে বলে রাখি, পোস্টমর্টেম কথাটার মানে আমি ফেলুদার কাছেই জেনেছিলাম। কেউ যদি অস্বাভাবিক বা সন্দেহজনকভাবে মারা যায় তাহলে পুলিশের তদন্ত হয়, আর তখন পুলিশের ডাক্তার মৃতদেহ পরীক্ষা করে রিপোর্ট দেয়। কখন মরেছে, কোথায় চোট পেয়ে মরেছে, বিষ খাওয়ানো হয়েছিল কিনা, এইসব আর কি। একেই বলে পোস্টমর্টেম। ফেলুদা বলল, কবে ঘটেছে ব্যাপারটা? শশধরবাবু বললেন, 11th সকালে 7 তারিখে এখানে এসে পৌঁছেছিল। তারপর আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, আমি তো এখনও বিশ্বাসই করতে পারছি না। কার কপালে যে কখন কি ঘটে। তবে আমি থাকলে বোধহয় এই দুর্ঘটনা ঘটতো না। আপনার প্ল্যান কি? ফেলুদা জিজ্ঞেস করল। কি আবার? আর তো এখানে থাকার কোনো মানে হয় না। আমি এখন যাচ্ছি। কাল সকালে যদি একটা ফ্লাইট পাওয়া যায় তার খোঁজ করতে। চেনাশোনা আছে, হয়ে যাবে বলে মনে হয়।
শশধরবাবু উঠে পড়লেন। চলি, যাবার আগে একবার দেখা হবে নিশ্চয়ই। আপনারা আর এ নিয়ে ভাববেন না। হ্যাভ এ গুড টাইম। ভদ্রলোক হোটেল থেকে বেরিয়ে চলে গেলেন। ফেলুদা কিছুক্ষণ চুপ করে ভুরু কুঁচকিয়ে বসে থেকে সকালে অ্যাক্সিডেন্টের কথা শুনে শশধরবাবু যে কথাটা বলেছিলেন সেটাই ফিসফিস করে দুবার বলল, 1 চান্স ইন মিলিয়ন। তারপর বলল, অবশ্যই মাথায় বাজ পড়েও তো লোক মরে, সেটাও কম আশ্চর্য নয়। আমি এতক্ষণ লক্ষ্য করিনি, এখন দেখলাম আমাদের কাছেই আরেকটা চেয়ারে হোটেলের সেই বাঙালি ভদ্রলোকটি হাতে আনন্দবাজার খুলে বসে আছেন। শশধরবাবু চলে যেতেই তিনি কাগজটা ভাঁজ করে চেয়ার ছেড়ে উঠে এসে ফেলুদাকে নমস্কার করে তার পাশের চেয়ারে বসে বললেন, সিকিমের রাস্তাঘাটে কখন যে কি হয় কিছুই বলা যায় না। এখানে পাথর পড়ে মানুষ মরাটা কিছুই আশ্চর্য না। আপনারা তো আজই এলেন। ফেলুদা একটা গম্ভীর হুঁয়ের মতো শব্দ করল। ভদ্রলোক একটা স্টিলের ফ্রেমে হালকা সবুজ রঙের কাঁচওয়ালা চশমা পরেছিলেন। বয়স বোধ হয় 30-35-এর বেশি নয়। ঠোঁট আর নাকের মাঝখানে একটা ছোট্ট চারকোনা গোঁফ আছে, যেটাকে বোধ হয় বাটারফ্লাই বলা হয়। আজকাল এরকম গোঁফ খুব বেশি দেখা যায় না। বেশ অমায়িক লোক ছিলেন মিস্টার শেলভাঙ্কার। আপনার সঙ্গে পরিচয় ছিল? ফেলুদা জিজ্ঞেস করল। যেটুকু হয়েছিল তাতেই বুঝেছি, সমজদার লোক, যাকে বলে রসিক আর কি। আর্টের দিকে খুব ঝোঁক। আমার কাছে একটা তিব্বতী মূর্তি ছিল, সেটা উনি কিনলেন মারা যাবার ঠিক 2 দিন আগে। উনি ওসব জিনিস কালেক্ট করতেন। কালেক্ট ফালেক্ট জানি না, আমার সঙ্গে একটা আর্ট এম্পোরিয়ামে আলাপ। দেখি এটা সেটা ঘেটে ঘুটে দেখছেন। বললুম, আমার কাছে একটা পুরনো তিব্বতী মূর্তি আছে, তুমি দেখবে? তা বললে ডাকবাংলায় নিয়ে এসো। গেলুম, নিয়ে দেখালুম। ভদ্রলোক অন দ্য স্পট কিনে নিলেন। অবশ্যই জিনিসটাও ছিল খুব ডিসেন্ট। আমার ঠাকুরদা তিব্বত থেকে এনেছিলেন। 9টা মাথা, 34টা হাত। আই সি। ফেলুদা গম্ভীর ভাব দেখালেও আমার কিন্তু ভদ্রলোককে বেশ ইন্টারেস্টিং লাগছিল, বিশেষ করে ওর হাসিটা, যেটা ওর ঠোঁটের কোণে লেগেই আছে। শেলভাঙ্কারের মৃত্যুটাও যেন ওর কাছে একটা হাসির ব্যাপার। আমার নাম নিশিকান্ত সরকার। ফেলুদা নিজের পরিচয় না দিয়ে কেবল একটা ছোট্ট নমস্কার করল। ভদ্রলোক বলে চললেন, আমি থাকি দার্জিলিংয়ে। 3 পুরুষ ধরে আছি আমরা। তবে গায়ের রঙটা দেখলে বিশ্বাস করা মুশকিল, তাই না? ফেলুদা সামান্য একটু হেসে অভদ্রতা অ্যাভয়েড করল। ও দিকটা আর কালিম্পংটা থরলি ঘুরে দেখা আছে, সিকিমটা আসা হয়নি। অবশ্যই সেটা আমার মানে নেগলিজেন্স। এসে বুঝছি কি মিস করছিলাম। কাছে পিঠে সব অদ্ভুত জায়গা আছে, জানেন তো? নাকি আপনার সব দেখা? ফেলুদা বলল যে সেও নতুন, আজই প্রথম সিকিমের মাটিতে পদার্পণ। বাহ! ভদ্রলোকের এবার প্রায় 26 পাটি দাঁত দেখা গেল। কদিন আছেন তো বেশ ঘুরে টুরে দেখা যাবে। ইচ্ছে তো আছে। পেমিয়াংচিটা শুনেছি দারুণ জায়গা। সেখানে সিকিমের পুরনো রাজধানীর ভগ্নাবশেষ আছে। শুধু রাজধানী কেন, গাইড বুকটা দেখুন না। ফরেস্ট আছে, ব্রিটিশ আমলের ডাকবাংলো আছে, প্রাচীন গুম্ফা আছে, কাঞ্চনজঙ্ঘার ফার্স্ট ক্লাস ভিউ আছে। আর কত চাই? সুযোগ হলে নিশ্চয়ই যাব, বলে ফেলুদা উঠে পড়ল। উঠছেন? ফেলুদা বলল, যাই একটু ঘুরে দেখে আসি। এখানে কি বেরোবার সময় ঘরের দরজা টরজা বন্ধ করে যেতে হয় নাকি? তা হোটেলের ঘরের দরজায় চাবি দেওয়া ভালো, তবে চুরি চামারি এখানে নেই বললেই চলে। সারা সিকিমে মাত্র একটি জেলখানা, আর সেটা গ্যাংটকেই। খোঁজ নিয়ে দেখুন 4টির বেশি কয়েদি নেই সেখানে। হোটেল থেকে বেরিয়ে দেখি তখনও কুয়াশা কাটেনি। ফেলুদা এদিক ওদিক দেখে বলল, একটা ভুল হয়ে গেল। দুজনের জন্যই একজোড়া করে হান্টিং বুট কিনে আনা উচিত ছিল। যা বুঝছি এখানে বাদলা হবে, তার মানে রাস্তাঘাট পেছল। আর জুতো গ্রিপ না থাকলে পাহাড়ে ওঠা মুশকিল। আমি বললাম, এখানে পাওয়া যাবে না? তা যেতে পারে, বাটার দোকান তো সর্বত্রই আছে। সন্ধে নাগাদ ফিরে এসে কিনে নেব। আপাতত চল একটু এক্সপ্লোর করা যাক। বাজার থেকে শহরের দিকে যেতে হলে চড়াই উঠতে হয়। কিছু দূর গিয়েই বুঝলাম এদিকটায় লোকের ভিড় আর বাড়ির ভিড় আরও অনেকটা কম। অল্প যেসব লোক চলাচল করছে তার মধ্যে কিছু স্কুলের ইউনিফর্ম পরা ছেলে মেয়েও দেখলাম। দার্জিলিংয়ের মতো ঘোড়া দেখলাম না এখানে, তবে জিপ চলে ওখানের চেয়ে অনেক বেশি। সেটা বোধহয় মিলিটারিরা থাকার দরুন।
গ্যাংটক থেকে 16 মাইল দূরে 14,000 ফুট হাইটে নাথুলা। নাথুলাতে চীন আর ভারতের মধ্যের সীমারেখা। এদিকে ভারতীয় সৈন্য আর ওদিকে 50 গজের মধ্যে চীন সৈন্য। আরও কিছু দূর হেঁটে যাবার পর একটা মোড়ের মাথায় এসে কুয়াশার মধ্য দিয়ে হঠাৎ একটা ঝলমলে রং চোখে পড়ল। একটু এগোতেই বুঝলাম সেটা আর কিছুই না, একটা লোক ভারী পাহাড়ের পোশাক পরে রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে। তার পা থেকে মাথা অবধি রঙের বাহার। পায়ে হলদে জুতো, প্যান্টটা হলো নীল রঙের জিন্স, সোয়েটারটা টকটকে লাল, আর তার গলার ফাঁক দিয়ে ভিতরে সবুজ শার্টের কলার দুটো বেরিয়ে আছে। শার্টের ঠিক উপরেই থুতনির নিচে একটা সাদার উপর কালো নকশা করা স্কার্ফ। লোকটার মুখের রং হালকা হলদে আর ফ্যাকাশে গোলাপি মেশানো, আর চুল শুধু চুল নয়, গোঁফদাড়িও বাদামি রঙের। দেখেই বোঝা যায় ইনি একজন বিদেশি হিপি। দাড়ি থাকার ফলে বয়স বোঝা মুশকিল, তবে মুখের চামড়া একটুও কুচকোয়নি। মনে হয় ফেলুদারই বয়সী, মানে 30-এর একটু নিচেই। ভদ্রলোক আমাদের দিকে মৃদু হেসে ঠান্ডা মোলায়েম সুরে বললেন, হ্যালো। ফেলুদাও উত্তরে হ্যালো বলল। এবার লক্ষ্য করলাম হিপির কাঁধ থেকে দুটো ক্যামেরা ঝুলছে, আর তার সঙ্গে একটা চামড়ার ব্যাগ। তাতেও হয়তো ক্যামেরারই জিনিসপত্র রয়েছে। একটা ক্যামেরার নাম ক্যানন, দেখে বুঝলাম সেটা জাপানি। ফেলুদার সঙ্গেও তার জাপানি ক্যামেরাটা ছিল, আর সেটা দেখেই বোধহয় হিপি বললেন, নাইস ডে ফর কালার। ফেলুদা হেসে বলল, তোমাকে কিছু দূর থেকে কুয়াশার মধ্য দিয়ে দেখে আমারও সেই কথাটাই মনে পড়ছিল। তবে দুঃখের বিষয়, ভালো কালার ফিল্ম এখন আমাদের দেশে দুষ্প্রাপ্য না হলেও দুর্মূল্য। হিপি বলল, সেটা জানি, আমার কাছে কালারের স্টক আছে, প্রয়োজন হলে আমাকে বলো। হিপি যদিও ইংরেজিতে কথা বলছিল, উচ্চারণ শুনে তার জাতটা বুঝতে পারলাম না। ফরাসি অথবা আমেরিকান হলে চন্দ্রবিন্দুটা একটু বেশি ব্যবহার করত, আর ইংরেজ হলে তো বোঝাই যেত। ইনি কিন্তু ওই 3টি জাতের একটিও নন। ফেলুদা বলল, তুমি কি বেড়াতে এসেছো? হিপি বলল, আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। কতদিন আছো এখানে? এসেছি 9th, 5 দিন হলো। 3 দিনের ভিসা ছিল বলে কয়ে বাড়িয়ে নিয়েছি, 8 দিন 7 থাকার ইচ্ছে। কোথায় উঠেছো? ডাকবাংলো। এই যে রাস্তাটা ডান দিকে উঠে গেছে, এইটি দিয়ে একটু উঠে গিয়েই ডাকবাংলো। ডাকবাংলো শুনেই আমার কানটা খাড়া হয়ে উঠল। শেলভাঙ্কারও তো বোধহয় ডাকবাংলোতেই ছিলেন। তাহলে যে ভদ্রলোকটি অ্যাক্সিডেন্টে মারা গেলেন, তার সঙ্গে তোমার নিশ্চয়ই আলাপ ছিল? ফেলুদা জিজ্ঞেস করল। হিপি আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, ভেরি স্যাড। আমার সঙ্গে যথেষ্ট আলাপ হয়েছিল। হি ওয়াজ এ ফাইন ম্যান অ্যান্ড। এইটুকু বলেই হিপি থেমে গেল। দেখে মনে হলো সে হঠাৎ কেন যেন চিন্তিত হয়ে পড়েছে। একটুক্ষণ চুপ করে থেকে সে প্রায় আপন মনেই বলল, ভেরি স্ট্রেঞ্জ। কী ব্যাপার? ফেলুদা জিজ্ঞেস করল। উনি এখানে এসে একটা আশ্চর্য মূর্তি সংগ্রহ করেছিলেন একটি বাঙালি ভদ্রলোকের কাছ থেকে। হি পেড 1000 রুপিস ফর ইট। 1000? ফেলুদা অবাক হয়ে বলল, হ্যাঁ, জিনিসটা কেনার পরও ও এখানকার টিবেটান ইনস্টিটিউটে সেটা দেখাতে নিয়ে গিয়েছিল। তারা নাকি বলেছিল মূর্তিটা একটা আশ্চর্য উঁচু দরের দুষ্প্রাপ্য জিনিস। কিন্তু ভদ্রলোক গম্ভীর হয়ে আবার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমার খটকা লাগছে এই ভেবে যে মূর্তিটা গেল কোথায়। তার মানে? ফেলুদা জিজ্ঞেস করল। তার ডেড বডি তো শুনলাম বম্বে পাঠিয়ে দেওয়া হয়েছে, সুতরাং তার জিনিসপত্র নিশ্চয়ই সেই সঙ্গেই গেছে, তাই নয় কি? হিপি মাথা নাড়ল। অন্য সব জিনিস ফেরত গেছে সেটা ঠিকই, কিন্তু মিস্টার শেলভাঙ্কার মূর্তিটা সবসময় তার কোটের বুক পকেটে রাখতেন। বলতেন, এটা আমার মাস্কট, আমার ভাগ্য ফিরিয়ে দেবে। সেদিন যখন বেরোন তখনও সেটা ওর পকেটেই ছিল, এটা আমি জানি। অ্যাক্সিডেন্টের পর ওকে হাসপাতালে আনা হয়, তখন আমি সেখানে ছিলাম। ওর জামা কাপড় খুলে ওর পকেট থেকে সব জিনিসপত্র বার করে ফেলা হয়। একটা নোটবুক বেরোয়, মানি ব্যাগ বেরোয়, খাপের মধ্যে ভাঙা অবস্থায় ওর চশমাটা বেরোয়, কিন্তু মূর্তি বেরোয়নি। অবশ্যই এমনও হতে পারে যে মূর্তিটা পকেট থেকে বেরিয়ে মাটিতে পড়ে গিয়েছিল, হয়তো সেটা সেখানেই পড়ে আছে। আর না হয় যারা তাকে তুলে আনে তাদেরই কেউ সেটাকে পকেটস্থ করেছে। কিন্তু এখানের লোকেরা তো শুনেছি খুব অনেস্ট, সেই জন্যই তো গোলমাল লাগছে। হিপি থুতনিতে হাত দিয়ে মাথা হেড করে কিছুক্ষণ ভাবল। ফেলুদা বলল, মিস্টার শেলভাঙ্কার সেদিন কোথায় যাচ্ছিলেন সেটা জানেন? সিঙ্গিকের রাস্তায় একটা গুম্ফা আছে,
সেখানে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিন সকালে উঠে দিনটা ভালো দেখে আমি ওর অনেক আগেই ক্যামেরা নিয়ে ছবি তুলতে বেরিয়ে পড়ি। উনি বলেছিলেন, পথে যদি তোমাকে দেখি তাহলে তুলে নেব। হঠাৎ গুম্ফা সম্পর্কে আগ্রহ কেন সেটা ঠিক জানি না, বোধহয় ডক্টর বৈদ্য এর জন্য কিছুটা দায়ী। ডক্টর বৈদ্য? ফেলুদা প্রশ্ন করল। নামটাই প্রথম শুনছি। হিপি হেসে বলল, এইভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কথা বলার কোনো মানে হয় কি? চলো ডাকবাংলোয় চলো, কফি খাবে। ফেলুদা আপত্তি করল না। বুঝলাম ও শেলভাঙ্কার সম্বন্ধে যা কিছু জানবার সব জেনে নিতে চাইছে। ডান দিকের চড়াই রাস্তাটা দিয়ে উঠতে উঠতে হিপি বলল, তাছাড়া আমার পাটাকেও একটু রেস্ট দেওয়া দরকার। সেদিন পাহাড়ে উঠতে গিয়ে স্লিপ করে একটু মচকেছে। বেশিক্ষণ টানা দাঁড়িয়ে থাকলে টনটন করে। কুয়াশা হালকা হয়ে আসছে। চারদিকে যে এত গাছপালা ছিল তা এতক্ষণ বুঝতে পারিনি। হালকা হয়ে আসা কুয়াশার ফাঁক দিয়ে এখন পাইন গাছের মাথাগুলো দেখা যাচ্ছে। খানিক দূর হেঁটেই আমরা ডাকবাংলো পৌঁছে গেলাম। বেশ সুন্দর একতলা বাড়ি, বেশি দিনের পুরনো বলেও মনে হলো না। হিপি তার ঘরে নিয়ে গিয়ে দুটো চেয়ারের উপর থেকে কাগজপত্র সরিয়ে আমাদের বসবার জায়গা করে দিয়ে বলল, আমার পরিচয়টাই এখনও দেওয়া হয়নি। আমার নাম হেলমুট উঙ্গার। জার্মান নাম কি? ফেলুদা জিজ্ঞেস করলো। ঠিকই ধরেছ। হেলমুট তার খাটেই বসল। ঘরের চারিদিকে জিনিসপত্র ছড়ানো, আলনায় আরও রংচঙে পোশাক, বাক্সগুলো আধখোলা, তার মধ্যে কাপড়ের চেয়ে কাগজপত্র, ম্যাগাজিন ইত্যাদি বেশি। কিছু ফটো রাখা হয়েছে টেবিলের উপর, দেওয়ালের গায়ে ঠেস দাঁড় করানো অবস্থায়। বেশিরভাগই বিদেশের ছবি, কিছু এদেশে তোলা। আমি খুব বেশি বুঝি না, তবে দেখে মনে হলো ছবিগুলো বেশ ভালো। ফেলুদাও নিজের পরিচয় দিল, যদিও সে যে শখের ডিটেকটিভ সে কথা বলল না। তারপর হেলমুট এক্সকিউজ মি বলে ঘর থেকে বেরিয়ে গিয়ে বোধহয় কফির অর্ডার দিয়ে ফিরে এসে আবার খাটে বসল। ডক্টর বৈদ্য ভেরি ইন্টারেস্টিং লোক, তবে কথাটা একটু বেশি বলেন। ডাকবাংলোতেই এসেছিলেন কয়েকদিন, ভাগ্য গণনা জানেন, ভবিষ্যৎ বলতে পারেন। যে লোক মরে গেছে তার আত্মার সঙ্গে যোগ স্থাপন করতে পারেন। প্ল্যান্টের জাতীয় ব্যাপার কতকটা তাই। মিস্টার শেলভাঙ্কারকে অনেক কিছু বলে ভারী আশ্চর্য করে দিয়েছিলেন। আর পরলোক তত্ত্ব সম্বন্ধে মনে হলো অনেক পড়াশোনা আছে। তিনি এখন কোথায়? কালিম্পং যাবার কথা ছিল। সেখানে নাকি কোনো এক তিব্বতী সাধুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। বলেছেন তো আবার আসবেন। মিস্টার শেলভাঙ্কারকে কি বলেছিলেন তিনি? আপনি শুনেছেন সেসব কথা? আমার সামনেই কথাবার্তা হয়। তার ব্যবসার কথা বললেন, স্ত্রীর মৃত্যুর কথা বললেন, ছেলের কথা বললেন, এমনকি তিনি যে কিছুদিন থেকে মানসিক উদ্বেগে ভুগছেন সে কথাও বললেন। সেটা কী কারণে তা জানি না। আপনাকে কিছু বলেননি? না, তবে বুঝতে পারতাম। মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যেতেন, দীর্ঘশ্বাস ফেলতেন। একদিন বারান্দায় বসে চা খাচ্ছিলাম, এমন সময় ওর একটা টেলিগ্রাম আসে। উনি সেটা পড়ে রীতিমতো আপসেট হয়ে পড়েন। ফেলুদা বলল, মিস্টার শেলভাঙ্কার যে আকস্মিকভাবে মারা যাবেন এ নিয়ে ডক্টর বৈদ্য কোনো ভবিষ্যৎবাণী করেছিলেন? ঠিক ভবিষ্যৎবাণী না করলেও একটা সপ্তাহ একটু সাবধানে থাকতে বলেছিলেন। বলেছিলেন তার সময় ভালো যাচ্ছে না। কফি এলো। আমরা তিনজনেই চুপচাপ বসে খেলাম। শেলভাঙ্কারের মৃত্যুর মধ্যে কোনো রহস্য আছে কি না জানা না গেলেও আমার মন বলছিল কোথায় যেন একটা গণ্ডগোল রয়েছে। আমার বিশ্বাস ফেলুদারও আমার মতোই মনের অবস্থা, কারণ আগেও দেখেছি যে ওর মনে যখন একটা সন্দেহ জাগে তখন ও চুপচাপ বসে থাকার ফাঁকে ফাঁকে আঙ্গুল মটকায়। এখনও সে আঙ্গুল মটকাচ্ছে। কফি শেষ করে ফেলুদা ধন্যবাদ দিয়ে উঠে পড়ল। বলল, তুমি যখন আরও দিন 7 রয়েছ তখন নিশ্চয়ই আবার দেখা হবে। ডক্টর বৈদ্য যদি আসেন তাহলে যেন একটা খবর পাই। আমরা স্নোভিউ হোটেলে আছি। হেলমুট আমাদের সঙ্গে বাংলোর গেট পর্যন্ত এলো। গুড বাই করার সময় সে শুধু একটা কথাই বলল, মূর্তিটা কোথায় গেল সেটা জানতে পারলে খানিকটা নিশ্চিন্ত লাগত। কুয়াশা কাটলে কি হবে, আকাশে মেঘ এখনও কাটেনি। অল্প অল্প ঝিরঝিরে বৃষ্টিও পড়ছিল, তবে এরকম বৃষ্টি ভালোই লাগে। ছাতার দরকার হয় না। গা ভিজলো কি না ভিজলো বোঝাই যায় না, অথচ শরীরটা বেশ ঠান্ডা হয়ে যায়। বাটার দোকানটা দেখলাম আমাদের হোটেল থেকে খুব বেশি দূরে নয়।
দুজনের জন্য হান্টিং বুট কেনা হলে পর ফেলুদা বলল, রাস্তাঘাট যখন জানা নেই তখন আজকের দিনটা অন্তত ট্যাক্সি ছাড়া গতি নেই। আপাতত টিবেটান ইনস্টিটিউট, দুর্দান্ত সব থাঙ্কা, পুঁথি আর তান্ত্রিক জিনিসপত্রের সংগ্রহ আছে শুনেছি। তোমার মনে কি কোনো সন্দেহ হচ্ছে? উত্তর পাবো কি না জানি না, তাও প্রশ্নটা না করে পারলাম না। কিসের সন্দেহ? যে মিস্টার শেলভাঙ্কার স্বাভাবিক মরেননি? এখনও সেটা ভাববার বিন্দুমাত্র কারণ ঘটেনি। তবে যে মূর্তিটা পাওয়া যাচ্ছে না, তাতে কি হলো? লোকটা পাথর চাপা পড়ে জখম হয়েছে, পকেট থেকে মূর্তি গড়িয়ে পড়েছে। যারা তাকে উদ্ধার করেছে তাদের মধ্যে কেউ সেটিকে দেখতে পেয়ে ট্যাকস্থ করেছে, ব্যাস ফুরিয়ে গেল। খুন করা এমনিতে সহজ না, তার উপরে মাত্র 1000 টাকার একটা মূর্তির জন্য খুন, এ তো ভাবাই যায় না। আমি আর কিছু বললাম না, খালি মনে মনে বললাম, একটা রহস্য যদি গজিয়ে ওঠে তাহলে ছুটিটা জমবে ভালো। সারি সারি দাঁড়ানো জিপের একটা দিকে এগিয়ে গিয়ে তার নেপালি ড্রাইভারকে ফেলুদা জিজ্ঞেস করলো, ভাড়া জায়গা? লোকটা বলল, কাহা জায়গা? টিবেটান ইনস্টিটিউট, মালুম হ্যাঁ? হ্যাঁ, बैठ जाइए। আমরা দুজনেই সামনে ড্রাইভারের পাশের সিটে বসলাম। ড্রাইভারটা গলায় মাফলারটা জড়িয়ে নিয়ে মাথায় একটা ক্যাপ চাপিয়ে জিপটা ঘুরিয়ে যে পথে আমরা শহরে এসে ঢুকছিলাম সেই পথের উল্টো মুখে চলতে লাগলো। ফেলুদা একটা সিগারেট ধরিয়ে লোকটার সঙ্গে বাতচিত আরম্ভ করে দিল। কথাটা অবশ্যই হিন্দিতেই হলো, আমি সেটা বাংলায় লিখছি। এখানে সেদিন যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটার কথা তুমি জানো? সবাই জানে। সে ড্রাইভার তো বেঁচে আছে, তাই না? ও, ওর ভাগ্য খুব ভালো। গত বছর যে অ্যাক্সিডেন্ট হয় সেও পাথর পড়ে, তাতে ড্রাইভারটা মরেছিল আর যাত্রী বেঁচে গিয়েছিল। তুমি এই ড্রাইভারকে চেনো? চিনব না? এখানে সবাই সবাইকে চেনে। সে কী করছে এখন? আবার অন্য একটা ট্যাক্সি চালাচ্ছে, SKM 463, নতুন ট্যাক্সি। অ্যাক্সিডেন্টের জায়গাটা তুমি দেখেছো? হ্যাঁ, ও তো নর্থ সিকিম হাইওয়েতে, এখান থেকে 10 কিলোমিটার। কাল একবার নিয়ে যেতে পারবে? কেন পারবো না? তাহলে এক কাজ করো, 8টা নাগাদ বেরোবো সকালে। আমরা স্নোভিউ হোটেলে থাকি, তুমি চলে এসো। বহুত আচ্ছা। একটা জঙ্গলের মধ্য দিয়ে খাড়াই পথ ধরে উঠে গিয়ে টিবেটান ইনস্টিটিউট। ড্রাইভার বলল, জঙ্গলে নাকি খুব ভালো অর্কিড আছে, কিন্তু সেসব দেখবার সময় এখন নয়। গাড়ি একেবারে সোজা ইনস্টিটিউটের দরজার সামনে গিয়ে থামল। প্রকাণ্ড দোতলা বাড়ি, তার গায়ে বোধহয় তিব্বতী ধাঁচেরই সব নকশা করা। চারদিক এত নির্জন আর নিস্তব্ধ যে একবার মনে হলো ইনস্টিটিউট হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু কাছে গিয়ে দেখি দরজা খোলা। দরজা দিয়ে ঢুকেই দেখি একটা প্রকাণ্ড হল ঘরে এসে পড়েছি। তার দেওয়ালে লম্বা লম্বা ছবি ঝুলছে, এগুলোকেই বলে থাঙ্কা। আর মেঝেতে রয়েছে নানা রকম খুঁটিনাটি জিনিসপত্র বোঝাই সারি সারি কাচের আলমারি আর শোকেস। কোন দিকে যাব বুঝতে পারছি না। এমন সময় একজন ঢোলা সিকিমি পোশাক আর চশমা পরা ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন। ফেলুদা তাকে ভীষণ ভদ্রভাবে জিজ্ঞেস করলেন, ডক্টর গুপ্ত আছেন কি? ভদ্রলোক ইংরেজিতে উত্তর দিলেন, দুঃখের বিষয় কিউরেটর সাহেব আজ অসুস্থ। আমি তার অ্যাসিস্ট্যান্ট, কিভাবে আপনাদের সাহায্য করতে পারি বলুন? ফেলুদা বলল, না মানে একটা বিশেষ ধরনের তিব্বতী মূর্তি সম্বন্ধে আমি একটু ইনফরমেশন চাচ্ছিলাম। নামটা জানি না, তবে কোনো এক দেবতার মূর্তি, তার 9টা মাথা আর 34টা হাত। ভদ্রলোক হেসে মাথা নেড়ে বললেন, ইয়েস ইয়েস, যমন্তক যমন্তক। টিবেট ইজ ফুল অফ স্ট্রেঞ্জ গডস। আমাদের কাছে একটা যমন্তকের মূর্তি আছে, এসো দেখাচ্ছি। কিন্তু ওর বেস্ট স্পেসিমেন এই কিছুদিন আগে একটা ভদ্রলোক আমাদের দেখাতে এনেছিলেন। আনফর্চুনেটলি হি ইজ ডেড নাও। আই সি। প্রয়োজনে ফেলুদার অ্যাক্টিং দেখবার মতো। আমরা ভদ্রলোকের পিছন পিছন একটা আলমারির দিকে এগিয়ে গেলাম। যে মূর্তিটা ভদ্রলোক বার করে আমাদের সামনে ধরলেন সেটার চেহারা ভয়ঙ্কর। 9টা মুখের প্রত্যেকটাতেই একটা হিংস্র ভাব, প্রায় রাক্ষসের মতো। এবার ভদ্রলোক মূর্তিটাকে চিৎ করে দেখালেন তার তলায় একটু ফুটো। এই ফুটোর ভিতরে নাকি মন্ত্র লেখা কাগজ পাকিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, আর তাকে বলে নাকি সেক্রেড ইন্টেস্টাইন। মূর্তিটাকে আলমারিতে রেখে ভদ্রলোক বললেন,
যিনি মারা গেছেন তার মূর্তিটা ছিল মাত্র 3 ইঞ্চি লম্বা, কিন্তু কি আশ্চর্য সুন্দর কারুকার্য, সোনার মূর্তি আর তাতে নানা রকম পাথর বসানো। চোখ দুটো ছিল রুবি পাথরের। আমরা এত সুন্দর মূর্তি আগে কখনো দেখিনি। ফেলুদা বলল, কীরকম দাম হতে পারে সে মূর্তির? ভদ্রলোক হেসে বললেন, হি পেড 1000 রুপিস। আমার মতে জলের দরে পেয়েছিলেন। ওর দাম 10,000 টাকা হলেও বেশি হতো না। আমাদের কিউরেটর নিজে তিব্বত গেছেন, দালাই লামার সঙ্গে বসে মরার মাথার খুলিতে চা খেয়েছেন, কিন্তু তিনিও অত ভালো মূর্তি কখনো দেখেননি। ভদ্রলোক এরপরে আমাদের আরও অনেক জিনিস দেখিয়ে অনেক কিছু বোঝালেন। ফেলুদা সেসব মন দিয়ে শুনলেও আমার কোনো কথাই কানে ঢুকলো না। আমি শুধু ভাবছি শেলভাঙ্কারের মূর্তির দাম ছিল 10,000 টাকা। 1,000 নয়, 10,000। 10,000 টাকার মূর্তির লোভে গিয়ে একজন আরেকজনকে খুন করতে পারে না? অবশ্যই তারপরেই আবার মনে পড়ল যে পাহাড় থেকে গড়িয়ে পড়ে তার জিপে প্রচণ্ড আঘাত লাগার ফলেই শেলভাঙ্কার মারা গিয়েছিল। তাই যদি হয় তাহলে তো খুনের কথাটা আসেই না। টিবেটান ইনস্টিটিউট থেকে বেরোবার সময় আমাদের গাইড ভদ্রলোক হেসে বললেন, যমন্তক সম্বন্ধে হঠাৎ লোকের এত কৌতূহল কেন বুঝতে পারছি না। এর মধ্যেই তোমরা ছাড়া আর একজন জিজ্ঞেস করে গেছে, যিনি মারা গেছেন তিনি কি? না না, তার কথা বলছি না, আরেকজন। কে মনে পড়ছে না। ভদ্রলোক কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে বললেন, না, শুধু প্রশ্নটা ছাড়া আর কিছুই মনে পড়ছে না। আসলে সেদিন একদল আমেরিকান এসেছিলেন, আমাদের চগিয়ালের অতিথি। তাদের নিয়ে এত ব্যস্ত ছিলাম। ইনস্টিটিউট থেকে বেরিয়ে যখন জিপে উঠছি তখন দেখি চারিদিক অন্ধকার হয়ে এসেছে। ঘড়িতে 5টা বাজতে 5 মিনিট। দিনের আলো এত শিগগিরই যাবার কথা নয়। জঙ্গল থেকে জিপ খোলা জায়গায় বেরোনো মাত্র বুঝতে পারলাম পশ্চিমে ঘন কালো মেঘই এই অন্ধকারের কারণ। ড্রাইভার বলল, দিনের বেলাটা এখানে অনেক সময়ই ভালো যায়, যত দুর্যোগ রাত্রিরে। আজ আর ঘোরাঘুরির কোনো মানে হয় না, তাই আমরা হোটেলে ফিরে যাওয়াই স্থির করলাম। গাড়িতে ফেলুদা কোনো কথা বলল না। ও যে কি ভাবছে তা বোঝার উপায় নেই, তবে ওর চোখ যে কাজ করে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। চলন্ত গাড়ির জানালার বাইরের সব কিছুর দিকেই ওর সজাগ দৃষ্টি। কোনো নতুন জায়গায় এলেই আগেও দেখেছি ফেলুদা এইভাবেই প্রায় জায়গাটাকে গিলে খায়। আর একদিন যদি আমরা এ রাস্তা দিয়ে যাই, আমার বিশ্বাস ফেলুদা পরপর সব দোকানের নামই মুখস্থ হয়ে যাবে। আমি যে কবে ফেলুদার চোখ আর মেমোরি পাবো তা জানি না। অবশ্যই আমার বয়স মাত্র এখন 15, আর ওর 28। গল্প স্বল্প চ্যানেলে আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের গ্যাংটকে গণ্ডগোল, আজ প্রথম পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।